বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে শুনছেন সূর্যনাথ ভট্টাচার্যের রচনা আমার ডাক্তারি, পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে, আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে। শুনুন আমার ডাক্তারি। গোলগাল মহিলা, বয়স 40-এর ঠিক কোন দিকে বলতে পারি না, কিন্তু যেদিকেই হোক খুব বেশি দূরে নয়। বেশ বোঝা যায় একসময় সুন্দরী ছিলেন, হয়তো এখনও আছেন, কিন্তু উগ্র প্রসাধনের আড়ালে সেটা আর বোঝবার জো রাখেনি। শরীরের সাজ পোশাক আর চাকচিক্যে অর্থাভাবের কোনো চিহ্ন নেই, মুখে শুধু গভীর উদ্বেগ। দ্রুত পায়ে রাস্তাটা পেরিয়ে আমাদের বাড়ির সামনে একবার দাঁড়ালেন। বাইরে সাইনবোর্ডের দিকে একবার দেখে একটু ইতস্তত করে একেবারে ঢুকে পড়লেন আমি যেখানে কাজ করছিলাম। পুরীর সমুদ্রে একবার জলের তোড়ে খানিকটা ভেসে গেছিলাম। বেশ খানিক নাকানি চোপানি খেয়ে প্রাণে বেঁচেছিলাম। ভদ্রমহিলা ঘরে ঢুকে মুখ খুলতেই সেই অনুভূতি যেন আবার হলো। পার্থক্যের মধ্যে এবার জলের তোড় নয়, বাক্যের স্রোত, অনর্গল, অপ্রতিহত, অদম্য। কি বলবো ডাক্তারবাবু, আমার বড় বিপদ। আপনার নাম শুনে অনেক দূর থেকে আসা, এখন আপনি ভরসা। দেখুন যদি কিছু করতে পারেন। কত ডাক্তার, কত কবিরাজ দেখিয়েছি, কত সাধু সন্ত বাবাজির মাদুলি কবজ পড়েছি, কিছুতেই ঠিক হবার নাম নেই। গত সপ্তাহে সেজমাসির কাছে শুনলাম, সেজমাসি আমার মায়ের পরের বোন, বেলগাছিয়ায় থাকেন। মেসমশাইয়ের আবার বড় ব্যবসা, গড়িয়াহাটা বোম্বে ডাঙি বিশাল শোরুম। তা সেই মাসির কাছে শুনলাম গত জানুয়ারিতে একেবারে মরার মুখ থেকে আপনি তাকে ফিরিয়ে এনেছেন। মাসি তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, কথা আর শেষ হয় না। আমি আবার অত কথা বলতে পারি না। আমি জানতাম মাসির রোগ বাতিক আছে। একলা ঢোলকাশির সংসার তো, 2 ছেলে বিদেশে সেটেলড, বড় কানাডায় আর ছোট জার্মানিতে। এই তো আমার ছোট ছেলের জন্মদিনে এক বিশাল টেডি পাঠিয়েছিল। তা মাসি আর কি করে, একা সারাদিন শরীর নিয়েই আছে। আমি তো আর সেরকম নই, কিন্তু মরণাপন্ন হলে মানুষের প্রাণে ভয় তো হবেই, তাই না ডাক্তারবাবু? মাসির কথা শুনে ভাবলাম কত কি করলাম, একবার শেষ চেষ্টা করেই দেখি। তাই অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি ডাক্তারবাবু, আপনি আমায় বাঁচান। বোধহয় দম নিতেই ভদ্রমহিলাকে একটু থামতে হলো। মরণাপন্ন রোগীর মুখে ঠিক এরকম কথার ফুলঝুরি ছুটবে বলে তো মনে হয় না। আমি বুঝে গেছি সমস্যাটা আসলে কোথায়। মহিলার স্বামীর কথা ভেবে বেশ খারাপ লাগলো। বাড়ির বাইরে ভদ্রলোকের মেজাজ নিশ্চয়ই তিরিক্ষি হয়ে থাকে, আমাদের অনির্বাণদার মতো। বাড়িতে বৌদির সামনে কেঁচো হয়ে থাকা অনির্বাণদা গায়ের ঝালটা ঝাড়তেন অফিসে, সাবঅর্ডিনেটদের ওপরে চোটপাট করে। একটু সুযোগ পেয়ে কিছু একটা দিয়ে বাক্যস্রোত বন্ধ করতেই বললাম, আপনার স্বামী আসেননি সঙ্গে? স্বামীর কথা একগাল হেসে তিনি বললেন, আসেনি আবার, এই তো রাস্তার ওপারে। এই বলে জানালায় গলা বাড়িয়ে দেখেই ভদ্রমহিলার মুখের চেহারা পাল্টে গেল। দেখেছ, আমি এখানে ঢুকেছি আর অমনি হাওয়া হয়ে গেছে। ভদ্রলোকের অযথা হেনস্থা যাতে না হয় তাই তাড়াতাড়ি বললাম, না, আমি তো দেখেছি রাস্তার ওপারে এক ভদ্রলোক অনেকক্ষণ এদিকেই দেখছিলেন বটে। ভদ্রলোক আবার কথায়? ওই তো আমার স্বামী। ওনার স্বামীর ভদ্রলোক হতে বাধাটা কোথায় ঠিক ধরতে পারলাম না। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আবার শুরু হয়ে গেল। আর পারি না ডাক্তারবাবু, অনেক দিন সহ্য করছি, আর সহ্য হচ্ছে না। আচ্ছা, কতদিন এভাবে চলবে বলুন তো? আপনার কি মনে হয় সব ঠিক হয়ে যাবে? আমার তো আর বিশ্বাস নেই, মনে হয় পাল্টেই ফেলতে হবে, তাই না ডাক্তারবাবু? প্রথমটা ভেবেছিলাম ওনার স্বামীর সম্বন্ধে বলছেন, তারপর বুঝলাম এটা ওর ভাঁটুর ব্যথার কথা বলছেন। ভদ্রমহিলা অবশ্য ততক্ষণে প্রসঙ্গ পাল্টে সত্যিই স্বামীর কথা শুরু করে দিয়েছেন। এই নিয়ে আমার সঙ্গে খুব তর্কাতর্কি হয় জানেন। আমি ছাড়ব কেন? শুনিয়ে দিই, তোমার হাতে পড়েই আমার এই দুর্গতি। অবশ্য এমনি বলি। ভদ্রমহিলা একটু মুচকি হেসে বললেন, আমার স্বামী বলতে নেই, আমাকে খুব ভালোবাসে।
আর কথা, উফ, কি কথাই না বলতে পারে, সর্বক্ষণ বকে চলেছে। সময় তারিখের খেয়াল নেই, কোনো সাবজেক্ট থাক আর না থাক সমানে বক 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 বক। তা যাকে, সবাই তো আর আমার মতো হবে না, কি বলেন? আমার কথা শুনে এমন পাজি কি বলে জানেন? বলে, তুমি দিন দিন যেরকম শুকিয়ে যাচ্ছ, ওইটুকুটুকু দুটো পায়ের আর দোষ কি? 4টে পা থাকলে আর কোনো ব্যথা থাকতো না। এই বলে মহিলার স্বামীর রসিকতায় নিজেই হেসে গড়িয়ে পড়লেন। ভদ্রলোকের সাহসের প্রশংসা করতে হয়। এটুকু সময়ই আমার মাথা ঘুরছিল, আর উনি একই বাড়িতে বাস করেও অতটা রসবোধ বজায় রেখেছিলেন। বোধহয় রেখেছিলেন বলেই মূর্তিমান সাইক্লোনের সামনেও এখনও ভেসে যাননি। ভদ্রমহিলার আবার একটু দম নেওয়ার সুবাদে আমি অতি কষ্টে জিজ্ঞেস করলাম, আপনার পায়ের ব্যথা ছাড়া আর কোনো প্রবলেম নেই তো? বলে ফেলেই বুঝতে পারলাম নিজের অজান্তেই সর্বনাশ ডেকে এনেছি। ভিসুভিয়াসের আগ্নেয়গিরির মতো আবার বাক্যের অগ্নুৎপাত শুরু হয়ে গেল। কি বলছেন ডাক্তারবাবু, সমস্যা কি আমার একটা? এক এক সময় ভাবি আমার এইটুকু শরীরে এত রোগ কোথা থেকে যে এসে বাস করেছে আপনি বুঝতে পারছেন না। আমি কি ভীষণ রোগা হয়ে যাচ্ছি। এই সময়ে আমার একটু বিষম লেগে গেল। আর কেউ থাকলে ঠিক বুঝে যেত সেটা হঠাৎ গুলিয়ে ওঠা হাসি চাপতে গিয়ে, কিন্তু ভাগ্য ভালো মহিলা বুঝতে পারলেন না। আহা, বিষম লাগলো, 60। তা যে কথা বলছিলাম, আপনি জানেন গত 3 মাসে আমার ওজন কত কমে গেছে? ভদ্রমহিলা আমাকে ঠিক কঠিন পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এইভাবে হতাশ কণ্ঠে বললাম, কত? 10 কেজি। কি যে বলেন ডাক্তারবাবু, তাহলে আপনার সামনে আর কি আমাকে দেখতে পেতেন? অতটা নয়, কিন্তু পুরো আধ কিলো কমে গেছে। আপনাকে বললাম না ডাক্তারবাবু, আমার স্বামী কীরকম চিন্তায় পড়ে গেছে। মহিলার স্বামীর চিন্তায় দুঃখবোধ করতেই যাচ্ছিলাম, কিন্তু সে সময় তিনি দিলেন না। তার আগেই তিনি আবার শুরু করে দিয়েছেন, আসলে কি জানেন তো, একদম খাওয়ায় রুচি নেই। আগে ব্রেকফাস্টে হেসে খেলে 8টা বাটার টোস্ট খেতে পারতাম, এখন 5টার পরেই আইঠাই করি। কর্তার মুখ চেয়ে আরও 1-8টা খেয়ে নিই অবশ্য, কিন্তু আপনিই বলুন এভাবে আর কদিন চলবে? আর সেদিন দুপুরে একটা পার্টি ছিল, লাঞ্চের পরে। হ্যাঁ, লাঞ্চটা বেশ জমাটি হয়েছিল বটে। সিনেমায় গিয়ে মাত্র 1 প্যাকেট চিপস আর 1টা বাটারস্কচ ছাড়া আর কিচ্ছু দাঁতে কাটতে পারলাম না। আমার অবস্থাটা বুঝতে পারছেন তো? খাওয়া দাওয়ার যখন এই অবস্থা, তখন ঘুমেরও, বুঝতেই পারছেন। এই বলতেই ভদ্রমহিলার আশঙ্কিত মুখে হঠাৎ ফিক করে একটু হাসি ফুটল। লজ্জিত মুখে বললেন, সুনন্দার কথা মনে পড়ে গেল ডাক্তারবাবু। মানে ওর বয়ফ্রেন্ডের কথা। আপনার কাছে আর বলতে কি লজ্জা। একদিন সুনন্দাকে তিনি ফোন করছেন, জানো, তোমাকে না দেখে আমি সারা সকাল কিছু খেতে পারিনি। সুনন্দা চোখ গোল করে বলে, ওমা তাই? তখন ছেলেটা বলে, হ্যাঁ, আর জানো, তোমার কথা ভেবে সারাদিন কিছু খেতে পারিনি। সুনন্দা আরো খুশি, বললে, তারপর? ছেলেটা বললে, তারপর আর কি, সারা রাত চোখে ঘুম নেই। সুনন্দা কি বোকা নাকি? বলল, নিশ্চয়ই আমার কথা ভেবে। তখন ছেলেটা কি বলে জানেন? বলে, না, খিদের চোটে। ভাবুন একবার। বলতে বলতেই হি হি করে ভদ্রমহিলা সে কি হাসি। তারপরে অবশ্য হাসি মিলিয়ে গিয়ে আবার করুণ স্বরে বললেন, কি করি বলুন তো ডাক্তারবাবু, এত কম ঘুমিয়ে আমি বাধা দিয়ে বললাম, সারা রাত ঘুমোতে পারেন না? না, রাতে ঘুম অবশ্য ভালোই হয়। ভদ্রমহিলার কণ্ঠস্বর বেশ চিন্তান্বিত। আর বলতে নেই, দুপুরেও খাবার পরে চোখ দুটো আপনি জুড়ে আসে, এইটুকু ছাড়া সকালে আর সন্ধে কিন্তু কিছুতেই ঘুম আসতে চায় না। আর একটু হলেই আমার আবার বিষম লাগতো। তার আগে একটা মৃদু কেউ কেউ শব্দ শুনতে পেয়ে দেখি ভদ্রমহিলার বাঁ হাতের নিচে কি একটা যেন নড়ছে। আরে, এটা তো একটা ছোট্ট কুকুর। আমি তো এতক্ষণ ভেবেছিলাম ভ্যানিটি ব্যাগ। সঙ্গে সঙ্গে মহিলা কপট ধমক লাগালেন, টক্সি,
তুমি আবার দুষ্টুমি করছো। আমি ডাক্তারবাবুর সাথে দরকারি কথা বলছি না, এখন একদম চুপটি করে থাকো। আমি আবার ভুল করে বলে ফেলেছি, আরে ওটা কুকুর। ব্যাস, আর যায় কোথায়। ভদ্রমহিলা অগ্নিদৃষ্টিতে আমাকে এবার ভস্ম করে বললেন, কি বললেন আপনি? টক্সিকে আপনি কুকুর বললেন? ও কুকুর, জানেন ও আমার মেয়ের মতো। আমার মুখে এসে গেছিল, তাই তো। মেয়ের মুখ যে একেবারে মায়ের মতো, ভাগ্যিস বলে ফেলিনি। ও আমার সাথে খায়, আমার সাথে ঘুমোয়, আবার এমন লজ্জা, আমার সাথে ছাড়া চান করবে না। আর ডাক্তারবাবু, আপনি জানেন এর পেডিগ্রি? ও যদি কথা বলতে পারতো, আপনার আমার মতো লোকের সাথে কথাই বলতো না। আবার জানেন আমার টক্সি কত কাজের, বাড়িতে কেউ ঢুকলেই ঠিক জানিয়ে দেয়। কি করে? ডেকে? না না, ও কি রাস্তার পাহারাদার কুকুর ভেবেছেন? কেউ বাড়িতে ঢুকলেই ও সোজা গিয়ে সোফার তলায় লুকিয়ে পড়ে। ভদ্রমহিলা আহ্লাদে গলে গেলেন, ভিতর টিম একটা, কিছুতেই শিখবে না। আদরের আতিশয্যে অবাধ্য টক্সির গালে তিনি একটা চুমু দিয়ে দিলেন। আপনার স্বামীও কিছু বলেন না? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি। ও মা, বলে না আবার? ভদ্রমহিলা একগাল হেসে ব্যক্ত করলেন, ও কত বলে। সোফার পেছনে আমারই লুকোবার জায়গা হয় না, আবার তুমি কেন আসছো টক্সি? তা কে আর কার কথা শোনে? ভদ্রমহিলা তার টক্সির গুণপনা বর্ণনা করে যেন ক্লান্ত হয়ে একটু চুপ করলেন। তারপর আবার তার মুখে ঘনিয়ে এলো চিন্তার ছায়া। আচ্ছা ডাক্তারবাবু, বলুন না, আমি আবার ঠিক হব তো? একটু ভালো করে চেক আপ করে দেখুন না ডাক্তারবাবু। আমতা আমতা করে বলতে গেলাম, মানে মনে হচ্ছে বিশ্রাম দরকার। ততক্ষণে ভদ্রমহিলা, অন্তত জিভটা তো একবার দেখুন বলে এত বড় জিভ বার করে মা কালী হয়ে গেছেন। আমারও মুখ ফসকে বেরিয়ে এলো, ওটারই বিশ্রামের বিশেষ প্রয়োজন। মহিলা জিভ গুটিয়ে করুণ মুখে বললেন, অসুস্থ মানুষের সঙ্গে রসিকতা করছেন ডাক্তারবাবু? সিরিয়াসলি একটু বলুন না, আমি কি করব? এইবার দেখলাম সত্যি তিনি আমার উত্তর শোনবার জন্য অপেক্ষা করছেন। আর সুযোগের অপচয় না করে বলে ফেললাম, আদৌ রসিকতা করছি না ম্যাডাম, একটা নয়, আমি আপাতত আপনাকে 3টে অ্যাডভাইস দিতে পারি। যদি শোনেন নিশ্চয়ই উপকার পাবেন। প্রথম, আপনি অন্তত 15 কেজি ওজন কমান, পায়ের ব্যথা কমে যাবে। দ্বিতীয়, মেকআপটা একটু কম করুন, আপনার স্বামী খুব খুশি হবেন। আর শেষেরটাই হলো সবচেয়ে জরুরি, কিছু মনে করবেন না, আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। আমি এক সামান্য লেখক, এবার নিজের কাজ করতে চাই। আপনি দয়া করে এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যান, ডক্টর বাসুর চেম্বারটা ওখানেই পেয়ে যাবেন। শুনলেন সূর্যনাথ ভট্টাচার্যের রচনা আমার ডাক্তারি, পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে।